নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আবারও চাঁদা সংগ্রহ নিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলো রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায়। পরে তিনজনকে আটক করে তুলে দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে। পরে ই রিকশা শ্রমিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গত 15 থেকে 20 দিন ধরে কিছু বহিরাগত মোটর স্ট্যান্ড এলাকায় এসে ই রিকশা শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে এবং তাদের কুপনে কোনো রকম নাম স্বাক্ষর নেই। তারা ই রিকশা চালকদের কাছ থেকে শ্রমিক ফান্ডের কথা বলে 570 টাকা করে গ্রহণ করছে। সেই টাকা মিটিয়ে না দিলে স্ট্যান্ডের ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। বিষয়টি গত 20 থেকে 25 ধরে প্রত্যক্ষ করতে পেরে সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। কারণ বছরে শ্রমিকদের কাছ থেকে বিএমএস 120 কোটি টাকা সংগ্রহ করে, তাই বিষয়টি নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো জবাব দিতে পারেনি। মঙ্গলবার সুমন, দীপঙ্কর, সুদীপ নামে তিনজন যখন চাঁদা সংগ্রহ করছিল এবং ই রিকশা শ্রমিকদের সাথে চাঁদা সংগ্রহ নিয়ে জোর জবরদস্তি করছিল, তখন খবর পেয়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের আটক করে নিয়ে যায় পূর্ব আগরতলা থানায়। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দাবি করা হয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের যাতে শাস্তির ব্যবস্থা করা পুলিশ। পশ্চিম জেলা ই রিকশার প্রেসিডেন্ট। কি স্লোগান তো? ঘটনা হয়েছে, তারা কিছু লোক নামদারি কয়েছে, বিএমএস এর প্রেসিডেন্ট সেক্রেটারি কয়েছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারি কয়েছে, কিছু শ্রমিকের টিকা 570 টাকা করে দেন মেম্বারশিপটা। 570 টাকা করে তারা শ্রমিক ফান্ড কয়েছে, বিএমএস এর নাম দিয়েছে, শ্রমিক চিটিং করেছে, মানুষের থেকে শ্রমিক থেকে টাকা লুটতেছে। এই শ্রমিকের টাকা লুটার পরে তারা কিছু লোকে একজনকে ধরছে, ধরে এনেছে, মারধর করেছে। তারা বলছে সে নাকি টাকা তোলে, আসলে কিন্তু তার সিল সই কিচ্ছু নাই দাবিতে। আমরা তাদের প্রমাণ শুদ্ধ, তারা সেক্রেটারি এই যে কে তারা আমরা চিনি না, তারাও চিনি না। তারা এসে শ্রমিকের টিকা এভাবে 570 টাকা করে লইয়া লুটতেছে। তারার অভিযোগটা তারার যে কিছু টাকা টোকা নাকি তারা চাঁদা এইরকম যে আমরা আগে জানি, এখনো পর্যন্ত আমরা দিতে কিছু আছে জেল না এলে তারা ভয় রাখছেন থানার মধ্যে যে তিনজন তো তারা আছে, তারা আনছে, তারার মানুষই আনছে। তারা কি অভিযোগ করছে আপনারা? ওই তো কইলাম কোন জায়গা থেকে? তারা কি চাঁদা তুলতেছে? না, আমরা তো দেখি না। আগে তারা পেপারসগুলো আগে দেখি, পেপারস না দেখলে তো কিছু পাওয়া যায় না। গাঁজা কাণ্ডে পুলিশের হাতে ধৃত 2। এই গাঁজার মালিক সনক চৌধুরী। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাঁজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে। এই দুজনের বাড়ি বরপাথরি এলাকায়। জানা যায়, ঋষ্যমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ আটক করল সনক চৌধুরীকে। গাঁজার মালিক সনক তার TR08B0468 নম্বরের টাটা টিগোর গাড়ি নিয়ে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে প্রহরীর মতো ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোন কলে রেখে যাচ্ছিল, যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এর মাঝেই আটক করে ফেলে পুলিশ সনককে। আর সনক থেকে সুইচ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি, যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাঁজার মালিক সনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায়। আর সনক আটক হওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক। গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির চালক সনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে TR033424 ম্যাক্স গাড়ির পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাইবাড়ি, বাইখোড়া হয়ে আবার মুহুরীপুর হয়ে বিলোনিয়ার দিকে আসার সময় শেষমেশ রতনপুর এলাকায় গাঁজা সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয়। এই ম্যাক্স গাড়ি থেকে 4 বস্তায় মোট 99 কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। গাঁজা কারবারি সনক চৌধুরী আবার বরপাথরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে। এই সনক আবার ফার্মাসিস্ট। আপনার নাম? বাড়ি? তো থানাতে আনছে কি রে? মাল কি মাল?
গাঁজা কতটুক আপনারা কোনার থেকে এটি আনতে আসলেন? তো ধরছে কোন জায়গাতে? আপনারা ধরছে পুলিশে কোন জায়গা থেকে? এটা লই যেতে লাগছিলেন কোরআনে? হ্যাঁ, নলুয়া। এটা মানে কতদিন ধরে এই ব্যবসার লোক জড়িত? এর আগে কোনো সময় নিয়েছেন না? আপনার সাথে আর কারে আনছে? হ্যাঁ, ছোট গাড়িটা এটা কিটা? তো আনছে কি লেগে? হেরা আনছে কি লেগে? পানিসাগর মহকুমার অধীন পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে 83টি পরিবার দখল করে বসে আছে বন দপ্তরের জমি। মঙ্গলবার এই জমি পরিদর্শনে গেলেন আধিকারিকেরা। 25 থেকে 30 বছর হয়ে গেল পানিসাগর মহকুমার অধীন পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে 83টি পরিবার দখল করে বসে আছে বন দপ্তরের জমি। কোনোভাবেই তাদেরকে উৎখাত করা সম্ভব হচ্ছে না বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার বন দপ্তরের পিসিসিএফ অনিমেষ দাস, আইপিএস সুমন মল্ল, উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক অশোক কুমার, বন দপ্তরের মহকুমা আধিকারিক ধর্মনগর এবং পানিসাগর পর্যায়ের রেঞ্জাররা এলাকা পরিদর্শন করেন। জানা যায় মোট 83টি পরিবার এই বনভূমির জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ বসবাসের দায়িত্ব পালন করে চলেছে। 25 থেকে 30 বছর আগে এক পরিবার এখানে বসবাস শুরু করেছিল। বর্তমানে 83টি পরিবার এখন এই 5 নম্বর ওয়ার্ডে বসবাস করছে বলে জানানো হয়েছে। প্রতি ক্ষেত্রেই জায়গার মালিক হচ্ছে বন দপ্তর। কাঞ্চনপুরের দশদা, লালজুড়ি, সুভাষনগর, বড়হলদি থেকে এই 83টি পরিবার এসে আশ্রয় গ্রহণ করেছে। তাদের দাবি হচ্ছে বিভিন্ন জনবসতি নিয়ে সেখানে রিয়াংদের কারণে বসবাস করা অযোগ্য ভাবায় নিজেদের বাঁচাতে এবং মান সম্মান সহ নিজেদেরকে রক্ষা করতে তারা এসে সরকারি জায়গা দখল করেছে। বন দপ্তর থেকে দীর্ঘদিন যাবৎ এদের উৎখাতের প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে গেছেন বন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কাঞ্চনপুরের বিভিন্ন এলাকায় এদের বসবাস দুর্বিষহ করে রেখেছে রিয়াং পরিবারের কয়েক সদস্য। তাই বাধ্য হয়ে এখন সেই পরিবার পানিসাগর বন দপ্তরের জায়গা দখল করে নিজেদের বসবাস ভূমি সৃষ্টি করেছে। হয়েছে না, প্রথম দিন একটু সুবিধা হয়েছিল, মানুষজন আইতে হইতে দিছে না, খুব যন্ত্রণা করছিল। কে যন্ত্রণা করেছিল? ফরেস্টারের লোক তারাও খুব যন্ত্রণা হচ্ছিল, ধাক্কা ধাক্কি করছে। লোকেলেরাও মানে পয়সা কে বাবা জায়গা নিয়ে চুরির মতো আইসো, আইনি তো দিন পর আইলা না কেতার লাগে এরকম করছে। আমারও রাগ উঠছে, আমিও কিছু কথাবার্তা কইছি। তারপরে গাড়ির মানে কথাবার্তা হওয়ার পরে তো গ্রামের মানুষও এরা আইছে। এরপরে ফরেস্টার পাইতে গেছি, এবারে আমরা এখানে আইয়া বলছি। তখন পর্যন্ত না আছে, কোনো অসুবিধা হয়েছে না। আমরা নিজেরা আর মানুষের জল টল আনি, আর খালকে আমরা এখানে জল আনতে দিছে না, তারা এখানে রাস্তা ড্রেন বাই দিছে ফরেস্টারের রেঞ্জার তারা। এরপরে এইখানে আমরা পরে জানাইছি, এখানের মানুষের সাংবাদিক তারা করে আইয়া যেটা ওটাও রাস্তা ব্লক করে মারিটা কি তোমরা জায়গা নিটা পঞ্চায়েতের রাস্তা। এরপরে এখন আমরা জল টল খাই, আমরা নিজেরা মানুষের জলুল তারা দিছে না, অবশ্য আমরা জলুল আনিয়ে খাই। আর খানি খাদ্য ওই ফ্রেশের লোক তারা 2 পাটি মিলিয়া দিতে আছে, পানি সাগরের খাদ্যের করে মিলিয়া 2 পাটি দিতে আছে। খালকে দিছে 50 কেজি ডাইল, 1 কুইন্টাল চাউল। আর আজকে হয়েছে কত পরিবার আজ পর্যন্ত হয়েছে টোটাল তারা লিস্ট দিতে পারা চাউল, ওই হিসাবে চাউল পাঠাইবা। খালকে আপনার খোলা দিছেন আর কি, আজকে হয়েছেন প্যাকেটিং দিয়া দিবা আর কি। বন দপ্তর তাদেরকে সরানোর জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সরকার তাদের প্রতি কি ধরনের মনোবৃত্তি গ্রহণ করে অথবা তাদেরকে কি ব্যবস্থা করে দিতে পারে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ। স্যান্দন টিভি। অবিলম্বে কাজ, খাদ্য, পানীয় জল, সেচ ও বিদ্যুৎ সংকট দূরীকরণের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মিছিল সংগঠিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। রাজধানীর বেলার মাঠ স্থিত সিপিআইএম অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পরে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বিক্ষোভ সমাবেশ
আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা রাজ্যে সরকারের কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব চলছে। 6 মাস ধরে রেগার কাজ নেই। রাজ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মানুষকে পেট্রোল সংগ্রহ করতে হচ্ছে। ঝড় বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কোনো উদ্যোগ নেই। আরও বলেন, একটা জনবিরোধী সরকার রাজ্যে চলছে। তাদের শাসনে রাজ্যে দিন দিন ডুবে যাচ্ছে। সব দিক থেকে এই সরকার ব্যর্থ হয়েছে গত 6 বছরে। সোমবার ছামনু, গোবিন্দবাড়ি, থালাছড়া, মানিকপুর, 32 মাইল সহ বিভিন্ন এলাকায় গিয়ে লক্ষ্য করা গেছে যুবকরা এলাকায় নেই। কাজের সূত্রে তারা আগরতলা সহ রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে। তাদের এই অবস্থা দেখতে সেখানে যেতে হবে সরকারের প্রতিনিধি দলকে। আগরতলায় শীততাপ নিয়ন্ত্রিত করতে বসে সাংবাদিক সম্মেলন করলে চলবে না বলে জানান তিনি। কর্মসূচি আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরা রাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরা রাজ্যে জ্বালানি সংকট অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত উদয়পুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হলো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানায় শহরের পানীয় জল নিয়মিত করা, বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত করার। ডেপুটেশন থেকে বের হয়ে সিপিআইএম প্রতিনিধি দলের নেতৃত্ব যখন জামতলাস্থিত দলীয় কার্যালয়ে ফিরছিলেন, তখন কিছু সমাজদ্রোহী তাদের উপর আক্রমণ করে বলে সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত জানান। পরবর্তী সময়ে এই ঘটনায় যারা সিপিআইএম নেতৃত্বের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে থানা থেকে বের হওয়া মাত্র সংগঠিতভাবে আক্রমণ চালায়। পরবর্তী সময়ে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিপালন করা সমাজদ্রোহীরা জামতলাস্থিত কর্মচারী সমন্বয় কমিটির অফিসে ঢুকে চেয়ার টেবিল সহ কয়েকজন কর্মচারী নেতৃত্বকে মারধর করে বলে জানান নেতৃত্ব। পরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, প্রদীপ সাহা, বেলোয়ার হোসেন, কোরবান খাদিম আক্রান্ত হয়েছে বলে জানান সিপিআইএম দলের পক্ষ থেকে। ইতিমধ্যে সিপিআইএম দলের পক্ষ থেকে বিজেপি দলের কর্মী রাজদীপ চক্রবর্তী ও দেবব্রত বিশ্বাসকে সিপিআইএম কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষে বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত, শাসক দলের মদতপুষ্ট কয়েকজন কর্মীরা মিলে দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান। বাড়ি ফেরার পথে সিপিএম পার্টি বেরিয়েছি না, কানাবতী বা বিল্লার হোসেন ওইসব বিজেপি খরচ তো দেখে দেবো, ওইসব বাইরে বেড়ে দিচ্ছে। প্রদীপ শাহ। কজন আছে? দুজন। আপনার কজন আহত হয়েছেন? কি নাম আপনাদের? কি নাম আপনাদের? দেবব্রত বিশ্বাস। মানে কয়জন মিলে আপনাদের কয়জনকে আক্রান্ত করেছে? দুজন মিলে দুজনকে মারধর করেছে। আপনারা কয়জন আহত? আমরা দুজনই, হাতে বাড়ি মারছে, আমার কোমরে বাড়ি মারছে। এখন কি অভিযোগ জানাবেন? মানে মূলত কি বিষয় নিয়ে, মানে বুঝতে পারছি কি বিষয়টা আপনার কোথাও ঠিক আছে, তারা বাইরে এসে বিজেপি ক্যাবিনেট করা দেখে দেবো তোলা। কোন জায়গায় ঘটনাটা, কোন জায়গায় হয়েছে? সিপিএম পার্টি এসে না কটার দিকে আজকে? 15-20 মিনিট বোঝা গেল আগের থেকে প্রস্তুতি নিয়ে
এই পার্কের সরাসরি রাস্তার সঙ্গেই এখানে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতকারী তারা লাঠি, কাঠের পাইল, বাঁশের টুকরো, মোটা লাকড়ি এই সমস্ত নিয়ে আমরা 7 জন ছিলাম প্রতিনিধি, আমাদের উপরে আক্রমণ সংঘটিত করে মারধর করতে শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের একজন বয়স্ক কমরেড রবীন্দ্র কর্মকার তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বাকি সেক্রেটারি যিনি দত্ত, আমি নিজেই, আমাকেও প্রচণ্ডভাবে মারধর করে এবং আমিও আহত হই এবং পরবর্তী সময়ে হসপিটালাইজ হই, চিকিৎসা হয়, এক্সরে ইত্যাদি সমস্ত কিছু হয়। তাতে আমরা আইনের আশ্রয় নিলাম এখন এই ঘটনা, তারপর থেকে সুষ্ঠু তদন্ত করেই আপনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবেন। এই নিয়েই আমরা থানার বড় বাবুর সঙ্গে মিলিত হলাম। আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন ওনাকে দিলাম এবং আমাদের বক্তব্য লিখিতভাবে ওনাকে আমরা জানাবো। এদিকে এই ঘটনায় উদয়পুর শহরের জনগণ আতঙ্কিত হয়ে যে যেদিকে পারে আত্মরক্ষার জন্য ছুটতে থাকে। শুভবুদ্ধি জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা ক্ষোভ রয়েছে। স্যান্দন টিভি। ডাবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে বহু নারী সংক্রান্ত ঘটনায় শাসক দলের নেতাকর্মীদের নাম জড়িয়ে আছে। সম্প্রতিকালে রাজধানীর হাঁপানিয়া এলাকায় নাবালিকা অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে, তাই প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। দাবি করা হয়েছে নারী সংক্রান্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে, না হলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্ব। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা। সেই রকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বটতলা এলাকা থেকে এক গৃহবধূকে, 28 বছর বয়সী এক গৃহবধূকে 2 জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বটদোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে, ক্লাস 9-এ পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতাহানি করে, তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন। এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কি কারণে এই ধরনের অপরাধের সঙ্গে, মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। আগামী 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। এই দিনে লোকনাথ বাবা পার্থিব শরীর ত্যাগ করেন। অন্যান্য বছরের ন্যায় এই বছর রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবা তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে সামনে রেখে 19শে মে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 26শে মে রবিবার বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হবে। 1 জুন সন্ধ্যা 6টার সময় লোকনাথ বাবার প্রতিকৃতি নিয়ে আগরতলা শহরে মিছিল সংগঠিত করা হবে। সন্ধ্যা 8:30টায় হবে অধিবাস। 2 মে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। সকাল 8:30টায় হবে বাল্যভোগ, দুপুর 1টায় বিতরণ করা হবে মহাপ্রসাদ, সন্ধ্যা 7টায় হবে সন্ধ্যা আরতি। মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান লোকনাথ মন্দির পরিচালন কমিটির সদস্যরা। 1টার সময় মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এখানে প্রত্যেককে হাতে হাতে মহাপ্রসাদ দেওয়া হবে। সেই উপলক্ষে আমরা জলের ব্যবস্থা করেছি এবং একটা মেডিকেল টিম বা নার্সিংয়ের জন্য একটা ব্যবস্থা করছি। তাছাড়া সন্ধ্যে 6টা, 6:30 না 7টা সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে হাতে হাতে প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হবে। এইভাবেই আমাদের উৎসব আমরা পরিকল্পনা করেছি। এখন ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতিতে আমাদের উৎসব যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় আমরা
সেই জন্য বাবার কাছে তায়মুল্লাহকে প্রার্থনা করছি এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ইনক্লুডিং আপনাদের প্রেস এবং মিডিয়া যারা আছে তাদের সহ সবাই যাতে উৎসবে অংশগ্রহণ করে, কারণ উৎসব মানে হচ্ছে সবার মধ্যে সম্প্রীতি, সবার মধ্যে ভাব বিতরণের একটা ব্যবস্থা। এই ব্যবস্থা করার জন্য আমরা এই সমস্ত কর্মসূচি নিয়েছি, যেটা করলে ভালো হবে মনে করছি। সবার সহযোগিতা আমরা করার চেষ্টা করব। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।